গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যায় ৫ জন আটক, বিচার দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ। ফের প্রশ্নবিদ্ধ গণমাধ্যম কর্মীদের নিরাপত্তা, আইনের মারপ্যাচে শাস্তি হচ্ছে না অপরাধীদের। রাঙামাটিতে পানিবন্দী ১৮,০০০ মানুষ, পদ্মার ভাঙন ঝুঁকিতে শরীয়তপুরের বিস্তীর্ণ জনপদ। আমন্ত্রণ নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড দেশ 24-এ। আপনাদের সাথে আছি মামুন উর রশিদ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। ভিগো ওয়্যার গার্ড, প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। গাজীপুর চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা হয়েছে। সকালে বাসন থানায় এই মামলা দায়ের করা হয়। এতে আসামি করা হয়েছে অজ্ঞাত ২০ থেকে ২৫ জনকে। পুলিশ জানিয়েছে আসামিদের শনাক্ত করা হয়েছে। এখন পর্যন্ত আটক করা হয়েছে ৫ জনকে। গাজীপুরে সাংবাদিক তুহিনের প্রথম জানাজা হয়েছে। আর বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে গাজীপুরের চৌরাস্তা এলাকায় এক নারী ও পুরুষের বাগবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতি হয়। এ সময় অস্ত্রধারী একদল দুর্বৃত্ত ওই লোককে হামলা করে। এই ঘটনার ভিডিও ধারণ করতে গিয়ে হামলার শিকার হন দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক আসাদুজ্জামান তুহিন। অস্ত্রধারী দুর্বৃত্তরা তাকে নৃশংসভাবে কুপিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তুহিনের। এদিকে বুধবার বিকেলে দৈনিক বাংলাদেশের আলো নামের পত্রিকার আরেক সাংবাদিক আনোয়ার হোসেন সৌরভকে পুলিশের সামনে পিটিয়ে আহত করার ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। চাঁদাবাজিকে কেন্দ্র করে এই হামলা বলে ধারণা স্থানীয়দের। যারা অন্যায় চিন্তাই করে বা কোনোভাবে কোনো জায়গায় চাঁদাবাজি হয় কিনা এই ধরনের রিপোর্ট করতে আর কি। হ্যাঁ, সবসময় ওনার অফিসও আছে, এখানে দোতলায় ওনার অফিস আছে। আগে যেমন দোকান অনেক সময় খোলা রাখতাম ১টা পর্যন্ত, কালকে যেমন গেছি রাতের 1টা পর্যন্ত কাজ করে। সিসিটিভির ফুটেজে আমরা ঘাতকদেরকে আইডেন্টিফাই করতে পেরেছি। তদন্তের প্রয়োজনে আমি নামগুলো ডিসক্লোজ করতে পারছি না। আমরা আশা করি অচিরেই এদেরকে আমরা গ্রেফতার করতে পারবো। এ বিষয়ে আরো খবর জানাবো। গাজীপুর এবং ময়মনসিংহ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে গাজীপুর যেতে চাই সহকর্মী রফিকুল ইসলাম খানের কাছে। রফিক, এখন পর্যন্ত সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় যায় ৫ জনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা গেছে কিনা একটা বিষয় জানাবেন। আরেকটা বিষয়, একই জায়গায় দুটি সাংবাদিককে আহত করার ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা তথ্য আসছে। প্রকৃত সত্যটা কি, আসলে কি কারণে তাদের উপরে এই হামলা হলো? মামুন, আপনি জানেন যে গাজীপুরের সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। যে ৫ জনকে আটক করা হয়েছে তাদের বিরুদ্ধে কিন্তু পুলিশ যেটি বলছে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে আটক করা হয়েছে, তবে তাদেরকে কিন্তু এখনো আদালতে প্রেরণ করা হয় নাই। তো আপনি জানেন যে নিহতের ভাই বাদী হয়ে গাজীপুরের বাসন থানাতে একটি হত্যা মামলা দায়ের করেছে। সেই মামলার প্রেক্ষিতে মূলত তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, সেটি আমাদেরকে পুলিশ জানিয়েছে। তো সাংবাদিক প্রথম জানাজা সেটি কিন্তু গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে, অর্থাৎ যেই স্থানটিতে তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তুহিনকে, সেই স্থানেই কিন্তু তার প্রথম জানাজা হয়েছে। এবং জানাজায় কিন্তু বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সাংবাদিক এবং এলাকাবাসী অংশগ্রহণ করে। পরে তার মরদেহটি ময়মনসিংহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে, সেখানে তার জানাজা শেষে সেখানে দাফন করা হবে। তো আসলে গাজীপুরের যে এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে কিন্তু গাজীপুরে আমরা দেখেছি সাংবাদিক সমাজ বিভিন্ন স্থানে প্রতিবাদ সমাবেশ, মানববন্ধন করেছে। অর্থাৎ তারা যেটি বলছেন যে হত্যাকাণ্ড ঘটেছে, তারা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে। সেই সাথে পরিবারও কিন্তু এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে। এখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দেখা যাক যে সিসিটিভি ফুটেজে দেখা গেছে যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তাদেরকে কিন্তু কাউকে এখনো পর্যন্ত আটক করতে পারেনি। তাদের আটকে কি উদ্যোগ নেয় এবং তারা কতটুকু সফল হতে পারে সেটি কিন্তু এখন দেখার বিষয়। এই ছিল গাজীপুর থেকে সর্বশেষ খবর। মামুন। রফিক, আপনাকে ধন্যবাদ। এই পর্যায়ে আমরা সহকর্মী সুলতান মাহমুদ কনিকের কাছে যেতে চাই। তিনি ময়মনসিংহ থেকে যুক্ত হয়েছেন আমাদের সঙ্গে। আপনারা জানেন যে নিহত সাংবাদিক তুহিনের বাড়ি ময়মনসিংহে। সন্ধ্যা ৭টার দিকে তাকে দাফনের কথা রয়েছে। কনিক, দাফন প্রক্রিয়া কতটুকু এগিয়েছে এবং স্থানীয়রা কি বলছেন এই হত্যাকাণ্ডের বিষয়ে? মামুন, আমাদের কাছে সবশেষ যে তথ্য রয়েছে, এই তুহিনের মরদেহ ময়মনসিংহের ফুলবাড়িয়ার পূর্ব মধ্যপাড়া গ্রামে নিয়ে আসা হচ্ছে এবং সবশেষ খবর অনুযায়ী ত্রিশাল পর্যন্ত এসেছে, ময়মনসিংহের ত্রিশাল পর্যন্ত এবং ফুলবাড়িয়া রোডে ঢুকেছে।
তো একটি বিষয় মামুন জানিয়ে রাখি যে আজকে 8ই আগস্ট এই তুহিন আজকে তার গ্রামের বাড়িতে আসার কথা ছিল এবং পূর্ব নির্ধারিত সময় ছিল 8ই আগস্ট তিনি আসবেন এবং বাবা মায়ের সাথে দুপুরে খাবার খাবেন। আজকে এই সংবাদের পর আমরা যখন বাড়িতে আসি, বাড়িতে আসার পর পরিবারের সাথে যখন আমরা কথা বলি, বৃদ্ধ বাবা আমাদেরকে একটি বিষয় জানাচ্ছিল যে তুহিন অনেকদিন ধরে বাড়িতে আসে না, আজকে তার আসার কথা ছিল এবং তার মায়ের চোখের অপারেশন করাবেন বলে ফেরার পথে মাকে নিয়ে আবার গাজীপুরে চলে যাওয়ার কথা ছিল। দুপুরে একসাথে খাবেন সেজন্য রান্নাবান্নাও পর্যন্ত করা হয়েছে, কিন্তু তুহিন এসেছে ঠিকই, কিন্তু তুহিনের নিথর মরদেহ এসেছে, তুহিন আসেনি। নিঃশব্দে নীরবে নিথর দেহে এসেছে তুহিন। আজকে অনেক লোকজন এসেছে তুহিনের বাড়িতে। তুহিন আসবে এই খবরে নয়, তুহিনের মরদেহ আসবে এমন সংবাদে স্বজন এলাকাবাসী প্রত্যেকে এই গ্রামে ভিড় করছেন। আমরা যতটুকু জানি যে বাদ মাগরিব নামাজের পর জানাজা হবে, জানাজার পর পারিবারিক যে কবরস্থান সেই কবরস্থানে তাকে দাফন করা হবে। তুহিনকে এলাকার মানুষজন খুবই শান্ত স্বভাবের মানুষ হিসেবে চিনেন। মাঝে মধ্যেই গাজীপুর থেকে তিনি বাড়িতে আসতেন। পরিবারের উপার্জনক্ষম যে কয়েকজন আছেন তার মধ্যে তুহিন পরিবারের দেখভাল করতেন বেশি। তুহিনের স্ত্রী এবং 2 সন্তান রয়েছেন এবং তারা গাজীপুরে থাকেন। এই ঘটনার পর থেকে যারা স্বজনরা আছেন, এলাকাবাসী আছেন, প্রত্যেকেই বলছেন যে যারা জড়িত আছে তাদের জন্য সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করা হয়। মামুন, ধন্যবাদ আপনাকে। সাংবাদিক তুহিন হত্যার বিষয়ে জানাতে ময়মনসিংহ এবং গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে খাগড়াছড়িতে বিক্ষোভ করেছেন সাংবাদিকরা। দুপুরে পেশাজীবী সাংবাদিকদের ব্যানারে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল বের করা হয়। শহরের বিভিন্ন সড়ক ঘুরে একই স্থানে এসে গিয়ে অনুষ্ঠিত হয় সমাবেশ। বক্তারা বলেন, বিগত সরকার আমলে সারা দেশে সাংবাদিকদের উপর যে নির্যাতন নিপীড়ন হয়েছিল এখনও সেই ধারাবাহিকতা আছে। অবিলম্বে সাংবাদিক হত্যা ও নির্যাতনের ঘটনায় জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার জোর দাবি জানানো হয়। একই দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ ও দিনাজপুরে। কখনো রাজনীতি কিংবা ক্ষমতার চাপ, কখনো বা আইনশৃঙ্খলা বাহিনীর হাতে, সবসময়ই আক্রোশের শিকার যারা, তারা হলেন সাংবাদিক। জেলা উপজেলার নানা প্রতিবন্ধকতার পরও থামে না সত্য সন্ধানী মানুষগুলো। অথচ দিন শেষে সত্যের মাসুল দিতে হয় রক্ত, ব্যথা আর জীবন দিয়ে। বিস্তারিত তানিম রহমানের রিপোর্টে। হাতে কলম, কাঁধে ক্যামেরা, মাঠে নামার উদ্দেশ্য সত্যটা খুঁজে সবার সামনে উন্মুক্ত করা। কিন্তু এই পথে কখনো কাটা হয়ে দাঁড়ায় রাজনীতির কালো ছায়া, কখনো বা ক্ষমতার আক্রোশ। আইন ও সালিশ কেন্দ্রের 4 বছরের পরিসংখ্যানে দেখা যায় সারা দেশে পেশাগত দায়িত্ব পালনে গিয়ে হামলার শিকার হয়েছেন প্রায় 300 সাংবাদিক। হত্যার হুমকি পেয়েছেন 36 জন, আর হয়রানিমূলক মামলায় আসামি 1.5 শতাধিক। তবে থেমে থাকে না খবরের খোঁজ, বন্ধ হয় না অনুসন্ধান। প্রতিবেদন আমরা যখন তৈরি করি সেখানে যারা এই শহরের মধ্যে দুর্নীতি, চাঁদাবাজি কিংবা অপরাধ অপকর্মের সঙ্গে জড়িত, সেইটাই যখন আসলে প্রকাশ করি তখনই আসলে আমরা তাদের শত্রু হয়ে যাই। গোপালগঞ্জে আমরা যে সংবাদ সংগ্রহ করার জন্য সেখানে উদ্বুদ্ধ পরিস্থিতিতে একটি উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, সংঘর্ষের ঘটনাও ঘটে। সেখানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে আমরা বলা যায় যে একটি সংঘবদ্ধ হামলার শিকার হয়েছি। যখন সন্ত্রাসীরা বুঝে ফেলছে যে আমরা যদি কাউকে মেরে ফেলি, কারোর উপর হামলা করি, কাউকে খুন করি, আমরা জামিন পেয়ে যাব। সাংবাদিক নেতারা মনে করেন আইনের মারপ্যাচে পার হয়ে যাচ্ছে অপরাধীরা, ফলে থামানো যাচ্ছে না গণমাধ্যম কর্মীদের উপর হামলা। অন্যায়কারীর সংখ্যা এত বেশি যা ন্যায়ের সংখ্যা খুব কম। সঙ্গত কারণেই সাংবাদিকের পক্ষে এই যে যাদের থাকার কথা তারা কিন্তু থাকতে পারে না, তারা ভীতু হয়ে পড়ে। মফস্বলের সাংবাদিকরা আমরা মনে করছিলাম যে যারা আছেন তারা স্বাধীনভাবে তাদের কাজটা করতে পারবেন এবং কোনো বাধা আসবে না, কিন্তু আমরা খেয়াল করলাম যে 5ই আগস্টের পট পরিবর্তনের পরে সেই বাধাগ্রস্ততা আরও বেড়েছে। বিশ্লেষকরা বলছেন সাংবাদিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ সব সরকার। প্রচলিত আইনে বিচার নিশ্চিতের বিধান থাকলেও থমকে যাচ্ছে রাষ্ট্রের গড়িমসিতে। বিচারের একটা পর্যায়ে গিয়ে রাষ্ট্র হাল ছেড়ে দেয়। দেখা যায় যে ম্যাক্সিমাম খুনের মামলায় সাংবাদিক হোক বা সাধারণ মানুষ হোক শেষ পর্যন্ত আলোর মুখ দেখে না। তো এটা খুবই উদ্বেগজনক, এবং এটা যদি চলতে থাকে তাহলে এটা রাষ্ট্রের জন্য কিন্তু একটা অশনি সংকেত। সম্প্রতি গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার পর ফের প্রশ্নবিদ্ধ
সাংবাদিকদের নিরাপত্তা। তানিম রহমান, চ্যানেল 24। এবার গাজীপুরের টঙ্গী স্টেশন রোডের ফুটপাতে একটি ট্রাভেল ব্যাগ থেকে মিলল খণ্ডিত মরদেহ। পুলিশ জানায় হাজির বিরিয়ানি দোকানের সামনে ফুটপাতে পরিত্যক্ত অবস্থায় ব্যাগ পড়ে থাকতে দেখে খবর দেয় স্থানীয়রা। পরে টঙ্গী পূর্ব থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ব্যাগ খুলে মরদেহ দেখতে পায়। তাতে অজ্ঞাত পুরুষের বেশ কয়েক টুকরা ছিল। রাতের কোনো এক সময়ে ব্যাগটি সেখানে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশ। চট্টগ্রামে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ রয়েছেন ৮ জন। এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন ইবেন মীর। ইবেন, কখন ডুবে গেছে এবং উদ্ধার তৎপরতা কেমন চলছে? মামুন, ঘটনা মূলত গতকাল দুপুর বেলার, যেটি আসলে আমরা যেসব জেলে নিখোঁজ আছে তাদের স্বজনরা যেমনটি দাবি করছেন যে গতকাল দুপুর বেলায় মূলত চট্টগ্রাম থেকে মাছ দিয়ে, অর্থাৎ মাছ ধরে এনে সে মাছগুলো ফিশারি ঘাটে দিয়ে তারপর যাওয়ার সময় মূলত এই ঘটনাটি ঘটে। তাদের ভাষ্যমতে যে 11 জন ফেরত এসেছে সে 11 জন এখন আসছেন এখানে, সে 11 জন, তবে 8 জন নিখোঁজ রয়েছেন। তো সব মিলে 19 জন ছিল সে ট্রলারে, যার মধ্যে 11 জন ফেরত আসতে পারলেও বাকি 8 জন আসতে পারেনি। সে 8 জনের স্বজনরা এখন ইতোমধ্যে পতেঙ্গা থানার সামনে এসেছেন। বাকি যারা উদ্ধার হয়ে, অর্থাৎ সেখান থেকে কোনোভাবে আসলে সাঁতরে অন্য ট্রলার যোগে ফেরত এসেছেন, তারা যেমনটি বলছেন মূলত একটি ট্রলারকে আরেকটি ট্রলার ধাক্কা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই যে মাছ ধরার যে ট্রলারটি, সেই ট্রলারটি ডুবে যায়। ডুবে যাওয়ার সময় সেখান থেকে 11 জন ঝাঁপ দেয়, তবে বাকি যে 8 জন, সে 8 জন ভেতরে অর্থাৎ ট্রলারের নিচে ছিল অথবা কোনো জালের আশেপাশে ছিল, যার কারণে তারা সেখান থেকে বের হয়ে আসতে পারেননি এমন দাবি আসলে করা হচ্ছে। কিন্তু যেহেতু আসলে আমরা ঠিক তাদের কপালে কি হয়েছে এখন পর্যন্ত সেটি কিন্তু জানা যাচ্ছে না। আমরা এখানে যারা স্বজন আছে সে স্বজনরা সাথে কথা বলবো। আছে আমাদের সাথে তার বাবা নিখোঁজ আছে, সেই সন্তানের সাথে আমরা একটু কথা বলবো। আসলে তোমার বাবার সাথে সবশেষ কি কথা হয়েছিল, এখন কি মনে হচ্ছে আসলে তোমার বাবার? আমার বাবার সাথে সবশেষ কথা হয়েছিল, আমার বাবা বলছে আব্বু যাই, যে আল্লাহ নাম লয়ে ঘুরে আই, এইটাই। আমি বলছি ঠিক আছে আব্বু যান, আমরা ঘুরে আসেন। আমি আমার বাবা চাই, মাঝি আর কোম্পানি ওনারা আমাদেরকে কোনো খোঁজ খবর দিয়েছে না, কোনো কিছু করতেছে না। আমার ভাই বোন বাবা সবাই অবস্থা খারাপ, সবাই চলে গেছে। একমাত্র আমি উঠে আমার চাচারে নিয়ে আসছি, সবাই অজ্ঞান হয়ে গেছে। আমার ছোট ছোট ভাই বোন আছে কতটি, কে দেখবো? আমার বাবার না বলে আমি একা, আমাদের দেখার মতো কেউ নাই। আমরা এখানে আরো যারা স্বজনরা, আপনারও তো বাবা নিখোঁজ, আপনার বাবার বয়স 60 বছর বলছিলেন। আপনার বাবার এই বিষয়টি বলেন, আসলে আপনার সাথে সবশেষ কথা হয়েছিল কখন, কি মনে হচ্ছে আসলে ঘটনা কি ঘটে থাকতে পারে আপনার বাবার সাথে? সর্বশেষ কথা বলেছে বুধবার সকালবেলা ফজরের নামাজ যখন পড়ছিল, আমার বাবা ফজর নামাজ পড়ি বাজারে আসছিল, তখন আমার বাবার সাথে আমার সাথে দেখা হয়েছিল। তারপর আমি বাড়িতে গেছিলাম, আমার বাবা বাড়িতে গেছে, সকালবেলা রুটি বানাইছিল, নাস্তা করেছিল আমার বাবা একসাথে। সবশেষ কখন কথা হয়েছিল? সবশেষ আমার বাবার সাথে বুধবারের কথা বলেছে, যে সময় বাড়ি থেকে আসছিল এই সময় কথা বলেছে, কিন্তু আমার বাবা ফোন ইউজ করতেছে না। আমার বাবার সাথে আর আমার সাথে কোনো কথা বলা হয়নি। অসংখ্য ধন্যবাদ। আসলে তারা নোয়াখালী থেকে, অর্থাৎ যারাই নিখোঁজ আছেন তারা সবাই কিন্তু নোয়াখালীর বাসিন্দা এবং ট্রলার যেটি সেটিও নোয়াখালী ট্রলার, যার কারণে তারা সেখান থেকে এসে চট্টগ্রামে খোঁজ খবর নিয়ে তারা পুলিশের কাছে যোগাযোগ করতে সবকিছু মিলে তাদের পুরো একটি দিন কিন্তু চলে গেছে। এখন এই 8 জনের ভাগ্যে আসলে কি ঘটেছে সেটি আসলে এই মুহূর্তে এখন পর্যন্ত বলা যাচ্ছে না। মামুন, ধন্যবাদ আপনাকে। চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী ইভেন মীর। খবরের পরের প্রসঙ্গে যাচ্ছে, শেরেবাংলা মেডিকেল সহ সারা দেশে স্বাস্থ্য খাতে ভোগান্তির প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করে বিক্ষোভ চলছে। এ বিষয়ে আরো খবর জানাবো, সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী কাউসার হোসেন রানা। রানা, কাদের আয়োজনে বিক্ষোভ চলছে এবং বিক্ষোভকারীদের দাবি আসলে কি? হ্যাঁ মামুন, বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সহ অন্যান্য যত সরকারি হাসপাতাল রয়েছে সেসব হাসপাতালে বিভিন্ন দিন সময় ধরে রোগীরা যে হয়রানির শিকার হয়, ভোগান্তির শিকার হয় এবং এইসব হাসপাতাল ব্যবস্থাপনায় যে অব্যবস্থাপনা রয়েছে এবং নানান ধরনের দুর্নীতি অনিয়মের অভিযোগ ওঠে বিভিন্ন সময়। তো সেই সবের বিরুদ্ধেই মূলত এই আন্দোলন সংগ্রাম চলছে গত 11 দিন ধরে। আজকে মূলত দ্বাদশ দিন। সেই দ্বাদশ দিনে তারা বরিশাল ঢাকা মহাসড়কের কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনাল যে রয়েছে সেই কেন্দ্রীয় নতুল্লাবাদ বাস টার্মিনালের সামনে
সড়ক যেটি এটি ঢাকা থেকে বরিশাল হয়ে কুয়াকাটা পর্যন্ত যায়। তো সেই সড়কের উপর অবস্থান নিয়ে তারা অবরোধ করে রেখেছে। এটাকে নাম দিয়েছে ব্লকেট, বরিশাল ব্লকেট কর্মসূচি। সেই কর্মসূচির অংশ হিসেবে কিন্তু তারা এখানে অবরোধ করে রেখেছে। ব্যানারে তারা সাধারণ সর্বস্তরের ছাত্র জনতা নাম দিয়েছে এবং তারই অংশ হিসেবে এখানে অবরোধ করে রাখা হয়েছে এবং আজ বেলা 11টা থেকে তাদের এই কর্মসূচি চলছে এবং বলা হচ্ছে যে প্রশাসনের পক্ষ থেকে যতক্ষণ তাদের কাছ থেকে কোনো নেগোসিয়েশন বা আলোচনা না করা হবে ততক্ষণ পর্যন্ত তারা এই অবরোধ চালিয়ে যাবে। আমরা যেটি দেখেছি যে এখন এই মুহূর্তে মূলত নামাজের সময়সূচি, তারা এখানে সড়কের উপরে অবস্থান কর্মসূচি থেকে না সরে সড়কের উপরে নামাজের আয়োজন করছে। এর আগে দুপুরে জুমার নামাজের আয়োজনও কিন্তু তারা এখানে করেছিল এবং এখানে জুমার নামাজ আদায় করেছিল। আমরা যেটা দেখছি যে এই অবরোধ কর্মসূচির কারণে রাস্তার দুধারে অসংখ্য যানবাহন আটকা পড়েছে। যেহেতু বেলা 11টা থেকে এই অবরোধ চলছে, এখন পর্যন্ত 12, 1, 2, 3, 4, 5 অর্থাৎ 6 ঘন্টা হয়ে গিয়েছে এই অবরোধ কার্যক্রমে এবং এই দীর্ঘ সময়ের জন্য কিন্তু মানুষের ভোগান্তি হচ্ছে। এখনই চলমান অবস্থায় আমরা দেখলাম যে সেনাবাহিনীর কিছু সদস্য তারা এখানে এসেছেন হয়তো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য বা তার সাথে পুলিশও রয়েছে। দেখা যাক এরপরে হয়তো তারা এখান থেকে কোনো বিষয় করতে পারে। আমরা অবরোধকারীদের আন্দোলনকারীদের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছেন যে প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে কথা বলা হয়েছে, তারা রোববারে এই বিষয়ে আলোচনা করার জন্য বিভাগীয় কমিশনের কার্যালয়ে যেতে বলেছেন, কিন্তু তারা চাচ্ছেন যে দ্রুত বিষয়টি নিষ্পত্তির জন্য স্বাস্থ্য উপদেষ্টার পক্ষ থেকে তারা আলোচনার দাবি জানাচ্ছেন এবং যে দাবিগুলো তারা করছেন যে হাসপাতালে রোগীর যে বিনা চিকিৎসায় নানান সময় চিকিৎসার অবহেলা হয়, নানান সময় হয়রানি হয়, ভোগান্তি হয়, এই বিষয়গুলো যেন দ্রুত চিহ্নিত করা হয় এবং দ্রুত এইসব বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়। এই হচ্ছে এই আন্দোলনকারীদের মূল দাবি। তো এই ছিল এখানকার সর্বশেষ পরিস্থিতি। মামুন, ধন্যবাদ আপনাকে। বরিশাল থেকে জানাচ্ছিলেন সহকর্মী কাউসার হোসেন রানা। নাসির ফ্লোর গ্লাস ইন্ডাস্ট্রিজ লিমিটেড, দেশ 24-এর সময় হলো একটা বিরতির। ফিরছে একটু পর, সাথেই থাকুন।